সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন অস্ত্রগুলোর আবির্ভাব হয়েছিল ব্রোঞ্জ যুগে। প্রাণী শিকারের জন্য লাঠির ওপর পাথর বা চৌকো কিছু বসিয়ে একটি অস্ত্র তৈরি করা হতো। ব্রোঞ্জ যুগের পরবর্তী সময়ে তরবারির প্রচলন হয়। এরপর থেকেই শুরু হয় অস্ত্রের ক্রমাগত উন্নয়ন। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের প্রতিশোধ নেওয়ার সক্ষমতা কমানো। পরবর্তীতে আরও একটি উদ্দেশ্য সামনে আসে, তা হল নিজ দলের সেনাদের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়। এই চিন্তা থেকে শুধু সমরাস্ত্রই নয়, বরং মনুষ্যবিহীন ড্রোনের আবিষ্কার হয়। এগুলো মানুষের উপস্থিতি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আকাশে উঠতে পারে, আঘাত করতে পারে প্রতিপক্ষের টার্গেটে। পাথর যুগ থেকে শুরু করে আজকের সময়ের মিসাইল পর্যন্ত যত অস্ত্র তৈরি করা হয়েছে, সেগুলোর মূল উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের প্রাণনাশ। প্রাণঘাতী শীর্ষ 7 অস্ত্র সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। প্রথম যে প্রাণঘাতী অস্ত্রের কথা বলা যায় তা হল ম্যাগজিম মেশিন গান। 19 শতকের শুরু থেকেই সমরাস্ত্র প্রযুক্তিতে এক ধরনের বিপ্লব দেখা যায়। বন্দুকগুলোতে প্রিসিশন সুবিধা যোগ হয়, কার্টিজে বারুদ সংযোজন করা হয়, ফলে মিসফায়ারের সংখ্যা অনেক কমে যায়। আগে বন্দুক থেকে গুলি বের হলে কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যেত, কিন্তু পরবর্তীতে ধোঁয়াবিহীন পাউডারের সূচনা হয়। একই সাথে এক নাগাড়ে বেশি গুলি করার জন্য রিকয়েল ব্যবস্থার প্রয়োজনীয়তাও দেখা দেয়। এসব প্রয়োজনীয়তাকে এক জায়গায় করে একটি কার্যকরী বন্দুক আবিষ্কার করেন হিরাম ম্যাগজিম নামের এক মার্কিন নাগরিক। ম্যাগজিম বন্দুকটি প্রথমে সামনে আসে 1884 সালে। এটি একটি রিকয়েল চালিত বেল্ট ফেড ওয়াটার কুলড মেশিন গান, যা 2000 গজ দূর থেকে কার্যকরভাবে প্রতি মিনিটে 500 রাউন্ডের বেশি গুলি ছুটতে পারত। ম্যাগজিম তার উদ্ভাবিত অস্ত্রটি প্রমোট করার জন্য ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। ফলে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ জুড়ে বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী ম্যাগজিম মেশিন গানের কিছু সংস্করণ গ্রহণ করে। ওয়েস্টার্ন ফ্রন্টে ম্যাগজিমের বন্দুকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এই মেশিন গানের প্রাণনাশের ক্ষমতা ছিল বিস্ময়কর। ফার্স্ট ব্যাটল অব দ্য সোম নামে যুদ্ধের সময় এই মেশিন গান ব্যবহার করে জার্মান সেনারা 20,000-এর বেশি ব্রিটিশ সেনা হত্যা করতে সক্ষম হয়। দ্বিতীয় যে অস্ত্রের কথা বলা যায় তা হল পারমাণবিক সমরাস্ত্র। একে সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী অস্ত্র হিসেবে গণ্য করা হয়, কেননা এটি এমনই এক সমরাস্ত্র যার অযাচিত ব্যবহারের কারণে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে। জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তাতে প্রাথমিকভাবে 70,000 মানুষ মারা গিয়েছিল, কিন্তু এর কার্যকারিতা তাৎক্ষণিকভাবে শেষ হয়নি। পরবর্তী মাসগুলোতে আরও কয়েক হাজার মানুষ নিউক্লিয়ার রেডিয়েশনের প্রভাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছিল। এই বোমার স্বাস্থ্যগত প্রভাব আরও বহু বছর ছিল। লিটল বয় নামে যে বোমাটি হিরোশিমায় ফেলা হয় তা প্রায় 15 কিলোটন টিএনটি বা বিস্ফোরক নাইট্রোজেনের সমতুল্য ছিল। রাশিয়ানরা RS-28 সার্মাট নামক যে বোমাটি তৈরি করেছে, ন্যাটো রীতিমতো তার নাম দিয়েছে শয়তান। এই বোমাটি হিরোশিমার উপর ফেলা লিটল বয়ের তুলনায় 2000 গুণ বেশি শক্তিশালী পেলোড বহন ও সরবরাহ করার উপযোগী করেই ডিজাইন করা হয়। সামরিক বিশ্লেষকরা দাবি করছেন, যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে যে ধরনের পারমাণবিক বোমা আছে তা দিয়ে টেক্সাস অঙ্গরাজ্য বা ফ্রান্সের মতো একটি দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব। যদিও পারমাণবিক অস্ত্রের ব্যবহার সীমিত করার জন্য পরবর্তীতে অনেকগুলো চুক্তি হওয়ায় পারমাণবিক অস্ত্রাগারের আকার অনেকটাই কমে এসেছে, তবুও এই মুহূর্তে পৃথিবীতে আনুমানিক 15,000-এর বেশি পারমাণবিক সমরাস্ত্র রয়েছে। এর মধ্যে 90%-এরও বেশি সমরাস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউরোপীয় বাহিনীগুলোতে একসময় অশ্বারোহী নাইটদের অনেক প্রভাব ও গুরুত্ব ছিল। বহু শতাব্দী আগে থেকেই অশ্বারোহী বাহিনী বা ক্যাভালরি দিয়ে পরাশক্তিদের কাবু করার এই কৌশল ছিল। প্রথম দিকে এই অশ্বারোহী বাহিনীর সদস্যরা প্রতিপক্ষের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি কিংবা নিজেদের বাহিনীর উপর নজরদারি করার কাজেও নিয়োজিত ছিল। পরবর্তীতে আক্রমণের কাজে ব্যবহার শুরু করা হয়।
একসাথে অনেকগুলো অশ্বারোহী সেনা যখন একটি বাহিনীর উপর হামলা করত তখন এটি তাদের জন্য অনেকটা যমদূতের মতো দেখা দিত। ঊনবিংশ শতক থেকেই যখন ধীরে ধীরে বন্দুকের প্রচলন শুরু হয় তখন থেকেই এই বাহিনীর গুরুত্ব কমে যায়, কারণ তখন উল্টো অশ্বারোহীরাই ঝুঁকিতে পড়ে যায়। এরপর ইউরোপীয় বাহিনীগুলো ঘোড়ার পরিবর্তে সমরযান দিয়ে এই ক্যাভলরির পরিবর্তন ঘটায়। 1960 সালের পর যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোনো দেশেই আর অশ্বারোহীর অস্তিত্ব দেখা যায়নি। এখন সমরযানের পাশাপাশি আকাশযান দিয়েও ক্যাভলরি তৈরি করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার নজির দেখা যাচ্ছে। তবে যতদিন অশ্বারোহী ক্যাভলরির ছিল তা দিয়ে প্রতিপক্ষের বাহিনীর এক একটি ইউনিটকে বিনাশ করে দেওয়ার অনেক উদাহরণ রয়েছে। এরপর আসে গ্রিক ফায়ার বা ন্যাপালামের কথা। প্রতিপক্ষকে অনেকেই আগুন দিয়ে পুড়িয়ে শেষ করতে চান, তবে দীর্ঘদিন পর্যন্ত এই কাজটি করা হতো প্রতিপক্ষের একদম কাছে গিয়ে। পরবর্তীতে নিজেরা নিরাপদ দূরত্বে থেকে প্রতিপক্ষের উপর হামলার প্রয়োজনীয়তা সর্বত্র স্বীকৃত। অস্ত্র নির্মাতারাও সেভাবেই কাজ শুরু করেন। যদিও বহু আগে থেকেই বাইজেন্টাইন গ্রিকরা গ্রিক ফায়ার নামে একটি কৌশল প্রবর্তন করেছিলেন। গ্রিক ফায়ারের সংমিশ্রণটি কিভাবে করা হতো তা এখনও জানা যায়নি, তবে ধারণা করা হয় বাইজেন্টাইন সভ্যতা দীর্ঘদিন স্থায়ী হওয়ার নেপথ্য কারণ ছিল এই গ্রিক ফায়ারের ব্যবহার। গ্রিক ফায়ারের আধুনিক সংস্করণই হল ন্যাপালাম, যা প্রথম ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1945 সালের 13 ফেব্রুয়ারি মিত্রবাহিনী ড্রেসডেনের এবং 10 মার্চ টোকিওতে যে হামলা চালানো হয়েছিল তাতে ন্যাপালামের সক্রিয় উপস্থিতি ছিল। ড্রেসডেনের হামলায় 25,000 মানুষ নিহত হয়, আর টোকিওর হামলায় 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছিল। শুধু তাই নয়, টোকিও শহরের অর্ধেকটাই রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভিকটিমেরা ন্যাপালামের ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করে, কিন্তু মিত্রবাহিনীর নীতি নির্ধারকেরা সামরিক কৌশলের অংশ হিসেবে ন্যাপালামের ব্যবহারকে অপরিহার্য বলেই মনে করেছিল। কাঁধে বহনযোগ্য রাইফেলের ব্যবহার 19 শতক পর্যন্ত ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ। এগুলোর টার্গেট যেমন যথাযথ ছিল না, আবার গুলি লোড করতেও অনেক সময় লাগত। এই সমস্যার প্রাথমিক সমাধান করেছিলেন ফরাসি সেনা অফিসার ক্লদ অ্যাটেন মিনি। তিনি মিনি বল উদ্ভাবন করেন, যা লোড করার সময় যেমন কমিয়ে আনে তেমনি এর নির্ভুলতাও যথেষ্ট উন্নত করে। ফলে এ ধরনের রাইফেলের প্রাণনাশের ক্ষমতা অনেক বেড়ে যায়। পরবর্তীতে ব্রেস লোডিং অস্ত্র, ধোঁয়াবিহীন পাউডার এবং কার্তুজ গোলাবারুদ রাইফেলকে আরও প্রাণঘাতী করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাসল্ট রাইফেলের বিকাশ পদাতিক যুদ্ধকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়। এর মধ্যে AK-47 রাইফেল 20 শতকের সামরিক হার্ডওয়্যারের সেরা উদ্ভাবন। স্বাধীনতাকামী সংগঠন এবং অন্যান্য সশস্ত্র বিপ্লবী সংস্থা এই অস্ত্র ব্যবহার শুরু করে। ধারণা করা হয় একবিংশ শতকের শুরুতে ব্যবহার্য AK-47 এর সংখ্যা 100 মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রাণঘাতী সমরাস্ত্র বা সমরযানের তালিকায় এরপর আসে সাবমেরিনের নাম। প্রথম দিকে সাবমেরিনগুলো লক্ষ্যবস্তুর তুলনায় নিজস্ব ক্রুদের অনেক বেশি প্রাণঘাতী ছিল। এমনও হয়েছে টর্পেডো করার জন্য এগুলো বেশ কয়েকবার ডুবেও গিয়েছে। এর সমাধান হয় 19 শতকের শেষের দিকে। তখন থেকে পেট্রোল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটরগুলোর অগ্রগতি পানির ওপরে এবং নিচে চলাচলের সমস্যাটি সমাধান করে। তখন সাবমেরিনের পারদর্শিতাও বেড়ে যায়। সাবমেরিন কতটা কার্যকর তা জার্মানির ইউ বোটের ব্যবহার থেকে বোঝা যায়। জার্মান ইউ বোট প্রতিপক্ষের 10 মিলিয়ন টনেরও বেশি ওজনের শিপিং ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। ব্রিটিশ লাইনার লুসিটানিয়ারও এভাবেই ডুবে গিয়েছিল, যা যুদ্ধে আমেরিকার অংশগ্রহণকে অপরিহার্য করে তুলেছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউ বোটগুলি একই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এমনও পরিস্থিতির উদ্ভব হয়েছিল যে একটি পর্যায়ে যুক্তরাজ্যের সাথে যুক্তরাষ্ট্রের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে সাবমেরিনগুলোকে আরও বেশি প্রাণঘাতী করে তোলা হয়। আধুনিক সাবমেরিনগুলো অ্যান্টিশিপ হিসেবেও কাজ করে। মার্কিন ওহাইও ক্লাসের ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনটি 24টি ট্রাইডেন্ট মিসাইল বহন করতে সক্ষম, যার প্রতিটি মিসাইল আবার 10টির মতো পারমাণবিক ওয়ারহেড বহন ও সরবরাহ করতে পারে।
সবশেষে বলতে হয় বায়োলজিক্যাল উইপন বা জৈবিক অস্ত্রের কথা। সশস্ত্র সংঘাতের ইতিহাসে দেখা যায় যুদ্ধের চেয়ে বেশি মানুষ রোগ ব্যাধিতে মারা গেছে। যুদ্ধক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সংক্রামক রোগের জীবাণু প্রবর্তন করা খুবই বহুল ব্যবহৃত একটি কৌশল। তবে এই কৌশলের সীমাবদ্ধতা হল ভাইরাস এবং ব্যাকটেরিয়া ইউনিফর্ম কোনো প্রতীকের আনুগত্যের ভিত্তিতে বৈষম্য করে না। মঙ্গলরা আজকের ইউক্রেনের কাফফা এলাকায় প্রায় 1 বছর অবরোধ করার পরও ভেতরে প্রবেশ করতে পারেনি। মঙ্গলদের মধ্যে তখন প্লেগ দেখা দেয়। কাফফা জয়ে সফল হবে না বুঝতে পেরে শহর প্রতিরক্ষা দেয়াল গুড়িয়ে দেওয়া হয়। শহরে চলে আসে প্লেগ। জেনসদের মাধ্যমে সেই প্লেগ ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে। 1347 থেকে 1351 সালের মধ্যে ব্ল্যাক ডেথ নামে মহামারীতে 25 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। 1925 সালের জেনেভা প্রোটোকলের মাধ্যমে বায়োলজিক্যাল উইপন নিষিদ্ধ করা হয়েছিল। তবে জাপান ও চীনে এরপরও এই অস্ত্রের ব্যবহার ছিল। এই অস্ত্রের ব্যবহার সীমিত করার জন্য বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন নানা উদ্যোগ নিলেও তাতে খুব একটা কাজ হয়নি, কারণ অনেক দেশই এই অস্ত্র সীমিত করা চুক্তিতে স্বাক্ষর করলেও গোপনে ঠিকই কার্যক্রম অব্যাহত রাখে। সর্বশেষ করোনা মহামারী সৃষ্টির জন্য চীনের ল্যাবগুলোকে দায়ী করা হয়েছে, যদিও এর চূড়ান্ত সত্যতা এখনো মেলেনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।